এস দিশারি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের পক্ষ থেকে সমগ্র ভিউয়ার্সকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজকে নতুন একটি রোগ নিয়ে আলোচনা করব। এই রোগটি খুবই প্রাসঙ্গিক রোগ এবং গুরুত্বপূর্ণ রোগ। তো প্রিয় ভিউয়ার্স, মূল আলোচনা যাওয়ার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট রয়েছে আপনাদের কাছে। যারা আমার এই চ্যানেলে এখনো নতুন সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে ভিডিওটিকে দেখুন, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। সাবস্ক্রাইব করলে যখন কোনো ভিডিও আপলোড করা হবে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। সেই জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো প্রিয় ভিউয়ার্স, আর কোনো কথা নয়, আমরা একদম আমাদের রোগে ফিরে যাচ্ছি। সেই রোগের আলোচনা শুরু করছি। আজকের যে রোগটি আলোচনা করা হবে সেই রোগটি হচ্ছে জরায়ুর ক্যান্সার, যাকে বলা হয় ইউটেরাইন ম্যালিগন্যান্সি। এটি একটি রোগ। এই রোগটি গাইনোকোলজিক্যাল ডিজিজেরই অন্তর্ভুক্ত। তো আমরা এই রোগ সম্পর্কে প্রথমত জেনে নেব যে এই রোগের বিবরণ কি, এই রোগের কারণ, এই রোগের লক্ষণ এবং রোগের চিকিৎসা সবকিছু এই ভিডিওতে আলোচনা করা হবে। তাই ভিডিওটিকে আপনারা অবশ্যই স্কিপ করবেন না বা ভিডিওটিকে মাঝপথে ছেড়ে যাবেন না। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই এই রোগ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এই রোগের বিবরণ হচ্ছে জরায়ুর যে আবরক ঝিল্লি রয়েছে, এই ঝিল্লি অর্থাৎ যাকে এন্ডোমেট্রিয়াম টিউমার বলা হয়, এই এন্ডোমেট্রিয়াম টিউমার বা অন্যান্য যে কোষ বৃদ্ধি, এটাই হচ্ছে জরায়ুর ক্যান্সার বা যাকে ইউটেরাইন ম্যালিগন্যান্সি বলা হয়ে থাকে। তো মূলত জরায়ুর একটা আবরক ঝিল্লি থাকে, জরায়ুর ওপরে একটা আবরক ঝিল্লি থাকে, অর্থাৎ এটা এন্ডোমেট্রিয়াম নামক একটা টিউমার বলা যায়। এই টিউমারটা বা অন্যান্য কোষ যখন বৃদ্ধি পায়, এই বৃদ্ধি পাওয়াটাই কিন্তু হচ্ছে জরায়ুর ক্যান্সার বা ইউটেরাইন ম্যালিগন্যান্সি। এই রোগে যে জায়গাগুলোকে আক্রমণ করে সেই জায়গাগুলো হচ্ছে শুধুমাত্র কিন্তু জননতন্ত্রকেই এই রোগে আক্রমণ করে। আর এই রোগের যে আক্রমণের বয়স, সেই বয়সটা হচ্ছে 45 থেকে 60 বছর বয়সী। 45 থেকে 60 বছর বয়সী যেসব মহিলারা রয়েছে, সেই সব মহিলারা এই রোগে সব থেকে বেশি আক্রান্ত হয়। তবে এই রোগ 20 থেকে 30 বছরের মধ্যেও কিন্তু হতে পারে বা হচ্ছে, এমনও কিন্তু প্রমাণ বহু রয়েছে। ফলত আমরা ধরতে পারি এই রোগের যদি আমরা আক্রমণের বয়স সীমাটা ধরি, তাহলে সেটা 20-30 বছর থেকে শুরু করেই ধরতে পারি এবং সেটা 40-50 বা 40-60 বছরের মধ্যে যে কোনো বয়সে কিন্তু রোগটি হতে পারে। আর এই রোগেই কিন্তু শুধুমাত্র মহিলারাই আক্রান্ত হয়। আর আমরা এই রোগের কারণ হিসাবে জেনে নেব। সঠিক কারণ কিন্তু আজও এই রোগের অজানা রয়েছে। মেডিকেল সায়েন্স যতটুকু তথ্য বের করেছেন, ততটুকু তথ্যর মধ্য থেকে কিন্তু আজও সঠিক কারণ নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে ডিম্বাশয়ের যদি কোনো রোগ থাকে বা সেই রোগে যদি কেউ দীর্ঘদিন ধরে ভুগতে থাকে বা যাদের মেধাধিক্য রয়েছে, মানে অধিক পরিমাণে শরীরে মেদ রয়েছে, বা হরমোনের যদি গন্ডগোল থাকে বা হরমোনের গন্ডগোল জনিত কোনো রোগে যদি কোনো রোগী ভুগতে থাকে, তাহলে কিন্তু তার ফলস্বরূপ কিন্তু জরায়ু ক্যান্সার হয়ে থাকে বা ইউটেরাইন ম্যালিগন্যান্সি রোগটি হয়ে থাকে। এই রোগের হচ্ছে এটাই মূল কারণ। তো প্রিয় ভিউয়ার্স, এই রোগের মূল কারণ যদি আমরা দেখি, তাহলে মূল কারণ হচ্ছে কিন্তু তিনটে। একটা হচ্ছে ডিম্বাশয় রোগে যদি কেউ দীর্ঘদিন ধরে ভুগতে থাকে, এটি একটি কারণ। 2 নম্বর কারণ হচ্ছে অত্যাধিক যাদের শরীরে মেদ রয়েছে বা যাদের শরীর খুব হেলদি, তাদের ক্ষেত্রে এমন সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং যাদের হরমোনের গোলযোগ রয়েছে বা হরমোনের নিঃসরণ নিয়ে যাদের গন্ডগোল রয়েছে, সেই সমস্ত রোগীরাই কিন্তু এই রোগে আক্রান্ত হয়। এরপর প্রিয় ভিউয়ার্স, আমরা জানবো রোগের লক্ষণ হিসাবে। রোগের লক্ষণগুলো আমরা কি কি দেখতে পাবো? রোগের লক্ষণ হবে যে ঋতুবন্ধের পর যখন হঠাৎ করে জনিদার দিয়ে কিন্তু রক্তস্রাব শুরু হয়ে যাবে। নর্মালি ঋতুস্রাব বন্ধ হচ্ছে বা অনেকের কিন্তু পার্মানেন্ট স্রাব বন্ধ হয়ে যায় একটা পরিণতি বয়সে এসে, যখন শেষ বয়সে যখন আসে 40-45 বছর বা 50 বছর বয়সে যখন মহিলারা পদার্পণ করে, সেই সময় কিন্তু স্বাভাবিকভাবে ঋতুস্রাব বন্ধ হয়। তো ঋতুস্রাব বন্ধ হওয়ার পরে পরে দেখা যাচ্ছে যে জনিদার দিয়ে কিন্তু রক্তস্রাব শুরু হচ্ছে। এই রোগের হচ্ছে এটা একটি প্রধান লক্ষণ। তারপরে 2 নম্বর লক্ষণ যেটা পাওয়া যাবে সেটি হচ্ছে তলপেটে ব্যথা হবে, মানে নাভির নিচে ব্যথা হবে এবং তলপেট দেখে মনে হবে যেন পেটে বাচ্চা রয়েছে, এমন একটা অবস্থা সৃষ্টি হবে বা একটা অবস্থা তৈরি হবে। এটা হচ্ছে 2 নম্বর কারণ। 3 নম্বর যদি আমরা লক্ষণটা দেখি, তাহলে সেটা হচ্ছে কখনো কখনো সাদা স্রাবও হতে দেখা যায়। আর আরেকটা কথা প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে বলি, এই বয়সটাতে কিন্তু সাদা স্রাব হওয়ার প্রবণতা অনেক অনেক বেশি থাকে। 40 বছর বয়সের পরে কিন্তু সাদা স্রাব রোগটা সর্বাধিক হয়ে থাকে। তাই এই রোগে কিন্তু সাদা স্রাব হওয়ার সম্ভাবনা 100% থাকে এবং কোমরে, পিঠে এবং তলপেটে কিন্তু ব্যথা হতে শুরু করে এবং আড়ষ্ট ব্যথা,
টান ধরে ধরে খিল ধরে ধরে ব্যথা হয় এবং মাঝে মাঝে যন্ত্রণা হতেও কিন্তু দেখা যায়। আস্তে আস্তে শরীর কিন্তু ক্ষীণ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, মাথা ধরা থাকে, তার সঙ্গে বুক ধড়ফড় করা থাকে, প্রভৃতি লক্ষণগুলো কিন্তু প্রকাশ পেতে থাকে। তো এই প্রিয় ভিউয়ার্স, এগুলোই হচ্ছে কিন্তু জরায়ুর ক্যান্সার রোগের কিন্তু প্রধান প্রধান লক্ষণ। তো এরপর আমরা জেনে নেব চিকিৎসা সম্পর্কে। এই রোগের চিকিৎসা কি আছে? এই রোগের চিকিৎসা হচ্ছে হাইস্টেরেক্টমি, একটা অপারেশন রয়েছে। এই হাইস্টেরেক্টমি অপারেশন করে জরায়ুটাকে কেটে বাদ দিতে হয়। এই মানে অপারেশনটা দীর্ঘ 25-30 বছর ধরে চালানো হয়েছে। এটা বিগত দিনে হয়েছে। বর্তমান সময় এখন সেটা হচ্ছে লেজার ব্যবহার করে কিন্তু এখন অপারেশন করা হচ্ছে, এবং লেজার ব্যবহার করলে কিন্তু খুব তাড়াতাড়ি মানে ফল পাওয়া যায় এবং খুব ভালো ফল পাওয়া যাচ্ছে বলে এখন বর্তমান কিন্তু লেজার মানে পদ্ধতি বা লেজারের মাধ্যমটাই খুব জনপ্রিয়তা অর্জন করেছে। তারপর আমরা জেনে নেব যদি এর কোনো মেডিসিন ব্যবহার করা যেত। হ্যাঁ, অবশ্যই প্রিয় ভিউয়ার্স, এর মেডিসিন রয়েছে। সেই মেডিসিনগুলো অবশ্যই আমি বলে দেবো, এবং এই মেডিসিনগুলো আপনারা ডিসপ্লেতে আপনারা দেখতে পাবেন। মেডিসিনের নামগুলো আমি ডিসপ্লেতে অবশ্যই দিয়ে দেবো। তো এখানে কিছু ইনজেকশন ব্যবহার করা যেতে পারে, যেমন এখানে ইনজেকশন অ্যাড্রিম 50 mg ব্যবহার করা যেতে পারে। এই ইনজেকশনটা যে ব্যবহার করার নিয়মাবলী, সেটা হচ্ছে একটি করে ভায়াল 3 সপ্তাহ পর পর, অর্থাৎ 21 দিন পর পর একটি করে ভায়াল 21 দিন পর পর এটা দিতে হবে ইন্ট্রামাসকুলার পথে, মানে মাংসপেশিতে দেওয়া হয়। এটা আপনি বাহুতেও দিতে পারেন, মানে টেলটয়েড পেশির উপর দিতে পারেন, অথবা যদি কোমরে ইচ্ছা করেন তো কোমরেও দিতে পারেন, দুই জায়গাতেই দেওয়া যাবে। এবং এটি ব্যবহার করলে খুব ভালো কিন্তু ফল পাওয়া যায়, এবং এটি কিন্তু খুব ধীর গতিতে দিতে হবে। এটা কিন্তু খুব মানে বেশি স্পিডে দেওয়া চলবে না, একদম ধীরে 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 ইনজেকশনটি শরীরের মধ্যে পুশ করতে হবে। আর তার সঙ্গে আরো একটি ইনজেকশন ব্যবহার করতে হবে। সেই ইনজেকশনটা হচ্ছে মাইটোমাইসিন ইনজেকশন রয়েছে, মাইটোমাইসিন সি কাইওয়া নামক একটি ইনজেকশন রয়েছে। ইনজেকশনটি ব্যবহার করা যেতে পারে। এই ইনজেকশন ব্যবহার করার নিয়মাবলী হচ্ছে পরিমাণটা হবে 10 ml, এবং এটি সপ্তাহে 2 বার করে দিতে হবে। 10 ml করে সপ্তাহে 2 বার করে দিতে হবে, মানে 3 দিন বা 4 দিন পর পর দিতে হবে 10 ml করে। সেটা ইন্ট্রাভেনাস পথে, মানে শিরাপথে যাকে বলা যেতে পারে, এই শিরাপথে ইনজেকশনটা দিতে হবে। এর মাত্রা টোটাল হবে 10টা, মানে সপ্তাহে 2টো করে হলে এটি 5 সপ্তাহ ধরে, অর্থাৎ 35 দিন ধরে এই চিকিৎসা চালাতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল জরায়ু ক্যান্সার রোগের চিকিৎসা বা মেডিসিন। আর এর সঙ্গে কিছু আনুষঙ্গিক চিকিৎসা মেনে চলতে হবে। আনুষঙ্গিক চিকিৎসাগুলো হচ্ছে এটাই যে সর্বদা সর্বদা যোনিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। প্রস্রাব ত্যাগ করার পর যোনিকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, এবং যোনি যেন সবসময় শুকনো অবস্থায় থাকে, ড্রাই অবস্থায় থাকে, সেরকম একটা ব্যবস্থাপনা চালাতে হবে। এবং যেগুলো মানে অন্তর্বাস যেগুলো বা ইনার যে সবগুলো ব্যবহার করা হয়, ইনারগুলো যেন অবশ্যই কটনের হয়, এবং যেন এগুলো কোনোভাবে নাইলনের না হয়, কারণ নাইলনে প্রচুর পরিমাণে তাপ উৎপাদন করতে পারে, এবং জায়গাগুলো ঘেমে গেলে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাস বাসা বাঁধতে পারে, এবং এই ভাইরাস থেকে কিন্তু পরবর্তীতে আরো বড় সড়ো কোনো রোগ ঘটে যেতে পারে। এই জন্য কটন কাপড় ব্যবহার করুন এবং সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। খাবার দাবারের উপর যেটা রয়েছে, আপনারা শাকসবজি, পাকা ফলমূল খেতে পারবেন, মাংস একটু কম পরিমাণে খাবেন, মাছ খাবেন, ছোট মাছ খেলে খুব ভালো হয়, নদীর মাছ খুব উপকারে আসে, কিন্তু পুকুরের চাষ করার যেগুলো মাছ রয়েছে সেগুলো মাছ থেকে যতটা পারবেন বিরত থাকার চেষ্টা করবেন, কারণ এই মাছগুলো বর্তমান সময়ে এখন অতটা কিন্তু উপকারী নয়। এই মাছগুলোতে এখন অপকারিতাই বেশি রয়েছে। আর সেই সঙ্গে কিছু পুষ্টিকর খাদ্য, ডাল শস্য খাওয়া যেতে পারে, বিভিন্ন ধরনের ডাল, এবং ভাত, রুটি, সুজি সবকিছু খাওয়া যেতে পারে। এই সময় কিন্তু কোনো মাদকদ্রব্য বা উত্তেজ্য কোনো খাদ্য খাবার খাওয়া চলবে না, এবং খাদ্য খাবারকে গরম অবস্থাতেই খেতে হবে, ঠান্ডা খাদ্য খাবার কোনোভাবেই খাওয়া চলবে না। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আমাদের এই জরায়ু ক্যান্সারের এই ছিল আলোচনা। এরপরে পরবর্তীতে দেখা হবে কোনো একটি নতুন একটি রোগের আলোচনায়। অবশ্য ততক্ষণ আপনারা আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন, এবং এই ভিডিওটি দেখে নিজে সচেতন হন এবং অন্যজনকে সচেতন করার চেষ্টা করুন, এবং এই ভিডিওটি আপনারা অবশ্যই প্রচুর হারে শেয়ার করবেন, যেন এই ভিডিওটি দেখে অন্যরা সচেতন হতে পারে বা এই রোগ সম্পর্কে জানতে পারে। আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন। যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনাদের প্রশ্নের উত্তর পরবর্তী ভিডিওতে অবশ্যই দিয়ে দেওয়া হবে। তো আজকের আলোচনা এই পর্যন্ত। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এই ভিডিওটি দেখতে থাকুন।